নমস্কার, আমি পবিত্র বিশ্বাস। ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকের ভিডিও টপিকটা মেনলি ফার্মাসিতে যারা অ্যাডমিশন নিতে চলেছে এই বছর 2023-এ, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। আমি দেখাতে যাচ্ছি যে আমরা অলরেডি যে অ্যাপ্লাইটা প্রত্যেক করে ফেলেছি, যে ডাব্লিউবিএসসিটির আন্ডারে যে ফর্ম ফিল আপটা অলরেডি হয়ে গেছে, সেই ফর্ম ফিল আপটা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল, এখানে যে জিনিসটা ছিল অর্থাৎ ফার্মাসির অ্যাপ্লাই করার, সেই ফার্মাসিতে অ্যাপ্লিকেশন করার পর যখন র্যাঙ্ক কার্ড বেরিয়ে যাবে আপনার মার্কস বেসিসে, র্যাঙ্ক কার্ড বেরিয়ে যাওয়ার পর থেকে আপনার কাউন্সেলিং কীভাবে করতে হবে, অর্থাৎ কাউন্সেলিংয়ের জন্য প্রথমে কী করতে হয়, রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং, মানে আপনি কোন কলেজে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, কাউন্সেলিং করতে যাচ্ছেন সেটা ফিল আপ করা। তারপর কাউন্সেলিং ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এবং ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হওয়ার পর যদি সিট ভ্যাকেন্ট থাকে তাহলে ওপেন কাউন্সেলিং বা যেটাকে অফলাইন কাউন্সেলিং বা মপ আপ রাউন্ড বলা হয়, সেটাও হয়ে থাকে। তো প্রত্যেকটা ভিডিও আমি অলরেডি দিয়েছিলাম গত বছর। তো আমি আজকে জাস্ট এখানে একটা অ্যানালাইসিস করে দেখাচ্ছি, যে আপনারা যাতে আগের থেকে জেনে যান যে কীভাবে কী প্রসেসগুলো হয় স্টেপ বাই স্টেপ, এবং লাস্টলি অ্যাডমিশনটাও কীভাবে হয় সেটাও আমি দেখিয়ে দেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে ভিডিওটা খুবই হেল্পফুল হয়। এবং আগের থেকে জানা থাকলে সুবিধে এটাই, যাতে কোনো ভুল বা ত্রুটি যেন আপনার মাধ্যমে না হয় এই 2022-23 যে সেশনটা ফার্মাসি, সেটাতে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হলো অ্যাপ্লিকেশন করা, অর্থাৎ ডাব্লিউবিএসসিটি বোর্ডের আন্ডার যে ফার্মাসিতে অ্যাপ্লাই করা। অ্যাপ্লিকেশন চার্জ যেটা ফ্রি ছিল টোটালি, সেটা আপনারা প্রত্যেকেই করে ফেলেছেন। যাদের 12-এর মার্কসটা এখনও আসেনি, মানে যেহেতু এক্সাম সবে মাত্র হলো, তো তাদের মার্কসটা কালেক্ট করে আপলোড করার পরেই কিন্তু মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্ট মানে হচ্ছে র্যাঙ্ক কার্ডটা বেরোবে। তো যে র্যাঙ্ক কার্ডটা অ্যাকচুয়ালি বেরোবে, সেই র্যাঙ্ক কার্ডটা নর্মালি মার্কসের বেসিস হবে। তো মার্কস বেসিস মানে যারা এই বছর পরীক্ষা দেবে এবং গত বছর পরীক্ষা দিয়েছে, তাদের মার্কস কতটা আছে, কার বেশি, সেই অনুযায়ী কিন্তু সুযোগ পাবে। এবং যদি কোনো ক্যান্ডিডেট বিগত বছর ধরুন 15, 16, 17, 18 বা তারও পুরনো যদি হয়, সে অবশ্যই কিছুটা হলেও এজ রিল্যাক্সেশন থেকে বা এজের জন্য কিছুটা ফ্যাসিলিটি পাবে। এবং যারা এসসি আছে তাদের ফ্যাসিলিটি পাবে। এখানে কিন্তু যে আপনার ফার্মাসিতে ডাব্লিউবিএসসিটির আন্ডারে কিন্তু ওবিসিদের কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় না, শুধুমাত্র এসসি, এসটি আর হচ্ছে জেনারেল, আর সাথে হচ্ছে পিএইচ ক্যান্ডিডেট, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের একটু ফ্যাসিলিটি থাকে। তো এটা গেল হচ্ছে অ্যাপ্লিকেশন পার্টটা। তারপর যখনই আপনার মানে র্যাঙ্ক কার্ড কিছুদিন পর যখন বেরিয়ে যাবে, তো সেই র্যাঙ্ক কার্ড বেরিয়ে যাওয়ার পর যেটা করতে হয়, সেটা একটা রেজিস্ট্রেশন করতে হয় কাউন্সেলিং আপনি করতে চাইছেন। এবং আপনার যে কাউন্সেলিং প্রসেসটা রয়েছে, সেই কাউন্সেলিংটা আপনি একটা নির্দিষ্ট একটা ইনস্টিটিউট কিংবা কয়েকটা সিলেক্টেড ইনস্টিটিউটের মধ্যে করতে চান। হয় সেটা প্রাইভেটও হতে পারে কিংবা গভর্নমেন্ট হতে পারে, কিংবা শুধুমাত্র প্রাইভেট কিংবা শুধুমাত্র গভর্নমেন্ট, কিংবা কিছু প্রাইভেট এবং কিছু গভর্নমেন্ট, দুটো মিলেই আপনি করতে পারবেন। তো তার আগে যেটা করতে হবে, অনলাইনে রেজিস্ট্রেশন। সেখানে প্রত্যেকের কাছে একটা মেসেজ যাবে যে র্যাঙ্ক কার্ড রিলিজ হয়ে গেছে, প্লাস রেজিস্ট্রেশন হবে, কিংবা আপনারা ওয়েবসাইটও দেখতে পারেন, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। সেটা একবার মাত্রই কিন্তু রেজিস্ট্রেশন করা যায় মোবাইল নাম্বার দিয়ে। তারপর যখন আপনারা করবেন, তখন এখানে পয়েন্ট লেখা আছে স্টেপ 1 অনলাইন রেজিস্ট্রেশন। প্রথমটা হচ্ছে ইন দ্য নিউ রেজিস্ট্রেশন সেকশন ডু দ্য ফলোয়িং অ্যাকশন, রেফার র্যাঙ্ক কার্ড, এন্টার অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, অর্থাৎ আপনাদের ফর্ম নাম্বার, অ্যাপ্লিকেশনের যে নাম্বারটা রয়েছে সেটা দিতে হবে। তারপর সেটাকে প্রসিড টু ক্লিক করতে হবে। তারপর আপনার কাছে সেই রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে প্রোভাইড করতে হবে। এবং কি বলছে, ইন কেস এ ক্যান্ডিডেট wrongfully declared himself or herself as SC, ST or PC, যদি কোনো কারণে কোনো ক্যান্ডিডেট সে নিজেকে SC, ST, PC বলে ভুল ডিক্লেয়ার করে বা ঘোষণা করে বা নিজে সম্মতি যদি দেয়, তাহলে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম মানে ফিল আপ করার সময় হি
or she will provided with one-time chance to deactivate the same at the টাইম অফ রেজিস্ট্রেশন ফর অনলাইন কাউন্সিলিং প্রসেস। মানে সে একবার মাত্রই কিন্তু সেটাকে কারেকশন করতে পারে, ঠিক করতে পারে। বাট অ্যাক্টিভেশন অফ এনি রিজার্ভেশন ক্যাটেগরি উইল নট অ্যালাউড ইন দ্য কাউন্সিলিং প্রসেস। এবং এই এসসি এসটি আর পিসি ছাড়া আদার্স অন্য কোনো ক্যাটেগরি কিন্তু সেই মানে এই কাউন্সিলিংয়ে সুযোগ পায় না। মানে ওবিসি যদি থাকে তাহলে কিন্তু এখানে কোনো সুযোগ দেওয়া হয় না। তারপর কি বলেছে, এডিট ইউর পার্সোনাল ডিটেলস। মানে আপনি এখানে আপনার পার্সোনাল ডিটেলসকে এডিট করতে পারবেন। যদি আপনার অ্যাপ্লিকেশনটা যখন আপনি অ্যাপ্লাই করছেন তখন হয়তো কোনো পার্সোনাল ডিটেলস দিতে ভুল হয়ে গেছে, তাহলে আপনি এখানে ঠিক করতে পারবেন। এন্টার পাসওয়ার্ড অফ ইউর চয়েস অ্যান্ড দেন ক্লিক আপডেট বাটন। যখনই আপনার পাসওয়ার্ড দেবেন তখন আপনাকে আপডেট বাটনে ক্লিক করতে হবে। চেক ইউর মডিফাইড পার্সোনাল ডিটেলস অ্যান্ড দেন প্রসিড। তারপর আপনারা প্রত্যেকেই সেটাকে চেক করে নেবেন, তারপরেই সেটাকে কনফার্ম করবেন। তারপর হচ্ছে অনলি আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন এ ক্যান্ডিডেট ক্যান ফিল আপ চয়েস। যখনই আপনি এটা রেজিস্ট্রেশন করে ফেললেন তখনই আপনি চয়েস ফিলিং করতে পারবেন, অর্থাৎ কোন কোন কলেজ নিতে যাচ্ছেন। তারপর স্টেপ 2, আবার সেই রকম রেজিস্ট্রেশন, মানে ওই পেজটা যখনই আপনার স্টেপ 1 হয়ে গেল তখন পেজটা পুরো কেটে যাবে, আবার নতুন করে লগ ইন করতে হবে। তারপর স্টেপ 3তে কি, চয়েস ফিলিং, যেখানে বলেছে গো টু দ্য চয়েস ফিলিং সেকশন অফ দ্য ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে আপনাকে ওই ফার্মাসির যে পোর্টালটা সেখানে চয়েস ফিলিং অপশন থাকবে, সেখানে চলে যাবেন। অ্যাট দ্য টাইম অফ চয়েস ফিলিং ক্যান্ডিডেটস হ্যাভ ফিল অল অ্যাভেলেবল চয়েসেস অ্যাকর্ডিং টু দেয়ার প্রেফারেন্স। অর্থাৎ সে একটা ক্যান্ডিডেট নিজের ইচ্ছে অনুযায়ী ফর্ম ফিল আপ মানে চয়েস ফিলিংটা করতে পারে। সে 1 নম্বরে তার কাছাকাছি, বাড়ির কাছাকাছি বা প্রয়োজন যেটা দরকার যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটটা রাখতে পারে। কিন্তু শুনে রাখবেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, 1 নাম্বার সিরিয়াল নাম্বার 1-এ যে ইনস্টিটিউটটা রাখবেন সেটা হয় গভর্নমেন্ট হতে পারে বা প্রাইভেট হতে পারে। 1 নাম্বারে রাখা মানে হলো যে আপনি ওটাতে 100% শিওর ওটাতেই আপনি অ্যাডমিশন নেবেন। আর কোনো কারণে যদি আপনার 1 নাম্বারে ওই ইনস্টিটিউটটার নাম চলে আসে তাহলে কিন্তু আপনি সেটাকে বুকিং করে রাখতে পারবেন না। বুকিং করা মানে কি, যে আপনি ওটাকে ধরে রাখছেন আবার কাউন্সেলিং করতে পারবেন না। 1 নম্বরে সিরিয়ালে যেটা আছে সেটাই যদি ফার্স্ট রাউন্ড কিংবা সেকেন্ড রাউন্ডে নাম চলে আসে তাহলে আপনাকে সেটাতেই অ্যাডমিশন নিতে হবে। তারপর কি বলেছে, মেল ক্যান্ডিডেটস উইল নট গেট অপশন টু ফিল দ্য নেম অফ উমেন্স পলিটেকনিক চন্দননগর। মানে মেল ক্যান্ডিডেটরা চন্দননগরে অ্যাপ্লাই করতে পারবে না। চন্দননগরে যে উমেন্স পলিটেকনিক সেখানে বলতে কারণ উমেন্স পলিটেকনিক অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট। তারপর বলছে সেভ ইউর গিভেন চয়েস। তারপর আপনাকে গিভেন চয়েসগুলো সেগুলোকে সেভ করে নিতে হবে। তারপর সেটা টেক প্রিন্ট আউট, সেটা প্রিন্ট আউট করে নিতে হবে। ইউ ক্যান এডিট ইউর চয়েস অ্যাজ মেনি টাইমস। মানে আপনি আপনার যে চয়েস ফিলটা করলেন, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পরপর যে কলেজের নামগুলো রাখলেন ফার্মাসি, সেগুলো আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন আনটিল কতক্ষণ ক্লোজার অফ রেজিস্ট্রেশন, যতক্ষণ না আপনি রেজিস্ট্রেশনটা মানে ক্লোজ হয়ে যাচ্ছে, যতক্ষণ রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে যাচ্ছে ততক্ষণ আপনি এটাকে করতে পারবেন। এভরি টাইম ইউ এডিট ইউর চয়েস অ্যান্ড সেভ টাইম, আপনি সেটাকে আগে পরে চেঞ্জ করতে পারেন। কিন্তু আফটার ফাইনাল এন্ট্রি অফ চয়েসেস, যখন আপনি ফাইনালি এটাকে চয়েস করতে যাবেন, দ্য সেম মে বি লক ক্লিকিং লক বাটন। অর্থাৎ এই লক বাটনটা যদি আপনি একবার ক্লিক করেন, এই লক বাটনটাই হবে আপনার ফাইনাল চয়েস, অর্থাৎ এরপর আপনি আর এডিট করতে পারবেন না। আর যদি কোনো কারণে এই লকটা যদি না করেন তাহলে কিন্তু আপনার চয়েস ফিলিং হবেও না ঠিক করে, আর পরবর্তীতে কাউন্সিল আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। তো এই লক বাটনটা অবশ্যই দরকারি। স্টেপ 4 রয়েছে সিট অ্যালটমেন্ট। আপনারা যখন ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড হবে, মানে ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডই মেনলি হয়, থার্ড রাউন্ড মানে হচ্ছে মপ আপ রাউন্ড, যদি সিট ফাঁকা থাকে তাহলে হয় সেটা। তো এখানে বলছে চেক ইউর অ্যালটমেন্ট বাই লগ ইন ইনটু ইউর অ্যাকাউন্ট, মানে যখন ফার্স্ট রাউন্ড বলে তখন আপনি চেক করতে পারবেন। A candidate who has been allotted a seat can participate in auto upgradation of the allotted seat or can accept the allotted seat for admissions। অর্থাৎ এখানে বলেছে কোনো একটা ক্যান্ডিডেট সে চাইলে তার নিজের সিটটাকে অটো আপগ্রেডেশনের জন্য সিট বুকিং করে রাখতে পারে, পরবর্তী কাউন্সিলিংয়ে দেখার জন্য সে তার নাম আসলো কি না। হ্যাভিং অ্যালোটেড দেয়ার ফার্স্ট প্রায়োরিটাইজড সিটস, যদি তার নামটা প্রথম রাউন্ড কাউন্সিলিংয়ে আসে তাহলেই কিন্তু সে করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। যদি
এখানে বলেছে হ্যাভিং অ্যালটেড দেয়ার ফার্স্ট প্রায়োরিটি সিটস। ও আচ্ছা, এখানে বলেছে যে প্রথম সিরিয়াল নাম্বার 1-এ যার নাম, মানে যে ইনস্টিটিউটের নাম ছিল আর সেটাতেই সে পেয়েছে, তাহলে কিন্তু সে অটো অপারেশন করতে পারবে না। অর্থাৎ 1 নম্বর সিরিয়ালে যে ইনস্টিটিউটে এসছে সেটাই যদি আপনার ফার্স্ট রাউন্ডে চলে আসে, তাহলে কিন্তু আপনাকে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে হবে, নাহলে বাদ দিতে হবে। তারপর বলেছে ইফ নো সিট ইজ অ্যালোটেড, যদি কোনো সিট অ্যালোটেড না হয়, ওয়েট ফর নেক্সট কাউন্সিলিং, তাকে পরের যে কাউন্সিলিং হবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে যদি নাম না আসে, তাহলে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে ওয়েট করতে হবে। আর হুইচ উইল মেড অ্যাগেনস্ট রিমেনিং ভ্যাকেন্ট সিটস আফটার অ্যাডমিশন, এবং এটা কিসের উপর ডিপেন্ড করে যে আপনার নাম আসবে কি না। যদি সিট ফাঁকা থাকে তাহলে, আর অবশ্যই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ডটা হয়েই থাকে। স্টেপ 5 নম্বরে কী বলেছে, প্রিন্টিং অফ অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ যখনই আপনার অ্যাডমিশনটা আপনি কনফার্ম হয়ে যাবেন, তখন আপনাকে অ্যালটমেন্ট লেটারটা মানে আপনি নিশ্চিত যে অ্যাডমিশন নেবেন, তাহলে আপনাকে ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা প্রিন্ট করতে হবে। কী বলেছে, প্রিন্ট ইউর ফাইনাল অ্যালটমেন্ট লেটার at the earliest if you do not wish to participate in auto upgradation and desire to take admission to be allotted seat after payment of final seat booking fee ₹500 through debit card, credit card, net banking, UPI। মানে আপনি যদি আপনার সিটটা অটো অপারেশন করতে না চান, যখন আপনি ফার্স্ট রাউন্ডে সুযোগ পেয়ে গেছেন, তখন আপনাকে ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা বের করে নিতে হবে 500 টাকা পে করে, সেটা ডেবিট কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে, বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই দিয়ে। তারপর কী বলেছে, ইফ ইউ ওয়ান্ট টু অপশন ফর অটো আপগ্রেডেশন, যদি আপনি অটো অপারেশন করতে চান, তাহলে ইফ ইউ অপশন অটো অপারেশন পে প্রভিশনাল সিট বুকিং ফর ₹1000 থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই। যদি অটো অপারেশন করতে চান, তাহলে আপনাকে 1000 টাকা দিয়ে সিট বুকটা করে রাখতে হবে। তারপর বলছে রিড অল ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য অ্যালটমেন্ট লেটার কেয়ারফুলি, এবং সেইখানে যে অ্যালটমেন্ট লেটারে যদি অ্যাডমিশন নিতে চান তার জন্য গাইডলাইন্স দেওয়া থাকে, সেটাকে ভালো মতো পড়ে আপনাকে নিতে হবে। স্টেপ নম্বর 6 কী বলেছে, পেমেন্ট অফ প্রভিশনাল, ফাইনাল অর সিট বুকিং ফি, অর্থাৎ আপনাকে সিট বুকিংয়ের যে প্রভিশনাল টাকাটা সেটাকে আপনাকে পে করতে হবে। ইফ ইউ ডু নট উইশ টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন অ্যান্ড ডিজায়ার টু টেক অ্যাডমিশন টু দ্য অ্যালোটেড সিট, মানে যদি আপনি অটো অপারেশন করতে নাই চান, তাহলে 500 টাকা দিয়ে আপনার ফাইনাল সিট বুকিংটা করে রাখতে হবে। তো এখানে একটু বলে দিই, গভর্নমেন্ট হলে 500 টাকার পাশাপাশি আদার্স যে ফিস লাগে, অর্থাৎ টোটাল 1300 টাকা লাগে 500 টাকা সহ, সেই টোটালটা আপনাকে একবারে পে করতে হবে। আর যদি প্রাইভেট হয়, তাহলে শুধুমাত্র 500 টাকা দিয়ে ফাইনাল সিট বুকিং করে নিতে হবে। পরে গিয়ে একটা খুব বেশি পরিমাণে 20,000 হোক, 30,000, 50,000, এক একটা ইনস্টিটিউটের ডিমান্ড আলাদা হয়, সেই অনুযায়ী আপনাকে পে করতে হবে। তা বলেছে ইফ ইউ অপশন ফর অটো আপগ্রেডেশন ইউ উইল হ্যাভ টু পে প্রভিশনাল সিট বুকিং ₹1000 থ্রু এটা। তারপর বলেছে সেটাকে করতে হবে 1000 টাকা দিয়ে। তারপর হচ্ছে ইফ ক্যান্ডিডেট ফেলস টু পে আইদার ফাইনাল সিট বুকিং, যদি কোনো কারণে একটা স্টুডেন্ট এই ফাইনাল সিট বুকিংয়ের ফিটা বা প্রভিশনাল সিট বুকিংয়ের ফিটা পে করতে না পায় বা ব্যর্থ হয়ে যায়, তাহলে কিন্তু দ্য ক্যান্ডিডেটস উইল বি ক্যান্সেল অটোমেটিক, তাহলে ক্যান্ডিডেটের কাউন্সিলিং প্রসেসটা টোটালটাই অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, সে আর কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে না। অপটিং ফর অটো আপগ্রেডেশন অ্যান্ড পেমেন্ট দেয়ার অফ ডু নট এনশিওর upgradation of the allotted seat, however the allotted seat shall remain booked for candidate until a new seat from higher order choice is allotted। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, যে মনে করেন আপনার যে চয়েস ফিলিংয়ের যে সিরিয়ালটা ছিল, আপনার মনে করেন 5 নম্বর যে ইনস্টিটিউটটা রয়েছে, সেই 5 নম্বর ইনস্টিটিউটে একটা গভর্নমেন্ট কলেজ আছে, সেটা পেয়েছেন। এবার আপনি যাচ্ছেন যে 5 নম্বর উপরে আরও কয়েকটা গভর্নমেন্ট কলেজ আছে, সেগুলোতে পেলে আপনার সুবিধাটা বেশি, অর্থাৎ 5-এর নিচে হলে হবে না, 5-এর উপরেই আপনার পাওয়ার চান্সেসটা থাকবে। যদি সিট ফাঁকা থাকে তাহলে আপনি উপরে পাবেন, নিচের কিন্তু পাবেন, অর্থাৎ হাইয়ার অর্ডার যাবে, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তারপর বলেছে ইফ অ্যানি প্রভিশনাল অ্যালোটেড সিট ইজ আপগ্রেডেড
in subsequent phases of allotment, former will be automatically cancelled and will be replaced by the updated seat. অর্থাৎ মনে করুন যে বললাম 5 নম্বরে যে ইনস্টিটিউটটা পেয়েছিলেন আর সুযোগ মানে সিট ফাঁকা থাকার জন্য 4 নম্বরে বা 3 নম্বর বা 1 নম্বরেও আপনার সিটটা পেয়ে যেতে পারেন, তাহলে অটোমেটিক্যালি 4 নম্বরটা 1 নম্বরই হয়ে যাবে আর আপনাকে 1 নম্বর সিরিয়ালে যে কলেজটা আছে সেটাতেই কিন্তু অ্যাডমিশনটা নিতে হবে। স্টেপ 7 মানে 7 নম্বর স্টেপে কী বলেছে, অন টেকিং প্রিন্ট আউট অফ ফাইনাল অ্যালটমেন্ট লেটার আফটার মেকিং ফাইনাল সিট বুকিং। এখানেও সেম যে ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা যখনই আপনি বের করবেন 500 টাকা পেমেন্ট করে, গভর্নমেন্ট হলে তার সঙ্গে ডাইরেক্ট অ্যাডমিশন ফি এবং প্রাইভেট হলে শুধুমাত্র 500 টাকা ফি পরে টাকাটা দিতে হবে, সেটা বলেছে এখানে। এটা কবে করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে ফাইনাল লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেট কাউন্সিলিংয়ে তার আগেই পাঠাতে হবে এবং তার সঙ্গে অবশ্যই কিছু ডকুমেন্ট, যখন আপনি প্রিন্ট আউট করে নিলেন, প্রিন্ট আউট করার পর আপনাকে আপনার কিছু ডকুমেন্টস যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএসের মার্কশিট, 10th মার্কশিট, তারপর হচ্ছে আদার্স যত রকমের এসি আছে এগুলো আপনারা কলেজ, ইনস্টিটিউট বা প্রাইভেট ইনস্টিটিউটের মধ্যে কী করবেন, মেল করতে হবে আপনাকে, আর আপনার নির্দিষ্ট নিজস্ব মেল দিয়ে। তারপর কী বলেছে, ক্যান্ডিডেটস অ্যালোটেড সিট ইন সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউশন হ্যাজ টু পে আদার অ্যাডমিশন রিলেটেড ফিস সেপারেটলি টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য কনসার্ন ইনস্টিটিউশন থ্রু NEFT RTGS, the copy of which will also have to be sent through mail along the required documents mentioned in the final allotment letter। মানে বলেছে যদি সেলফ ফাইন্যান্স মানে প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেটাতে যদি আপনার সুযোগ হয় আর আপনি সেখানে অ্যাডমিশন নিতে চান, তাহলে আপনাকে উইথিন কিছু দিনের মধ্যেই সেই 20,000, 30,000 বা 25,000 সেই অ্যামাউন্টটাও কিন্তু পে করতে হয় কিছু দিনের পর। বলেছে অ্যাডমিশন টু দ্য অ্যালোটেড সিট ইজ সাবজেক্টেড টু ভেরিফিকেশন অফ অল রেলিভেন্ট ডকুমেন্টস। ক্যান্ডিডেটস is liable to cancel if a candidate fails to produce any of the documents in the original before the verifying authority of produces fake documents at the time of physical reporting at the institution after normalization of the present situation, and his or her allotted seat will be cancelled automatically। মানে এখানে বলেছে যখনই আপনার সিটটা ফাইনালি অ্যাডমিশনের জন্য অ্যালোটেড হলো কিন্তু কোনো কারণে যদি আপনি আপনার ডকুমেন্টসগুলো প্রুভ করতে না পারেন বা দেখাতে না পারেন বা ফেক বা ডুপ্লিকেট হয়, তাহলে কিন্তু আপনার সিটটা ক্যান্সেল হয়ে যাবে সেই ইনস্টিটিউট থেকে বা অটোমেটিক্যালি। তারপর হচ্ছে লাস্ট ডেট অফ সেন্ডিং স্ক্যান্ড কপি অফ ডকুমেন্টস টু দ্য ইনস্টিটিউট উইল বি স্পেসিফাইড ইন দ্য অ্যালোটেড লেটার। যে অ্যালোটেড লেটারটা আছে সেখানে একটা লাস্ট ডেট দেওয়া থাকবে, উইদিন সেই ডেটের মধ্যে সমস্ত রকম ডকুমেন্টস কলেজ সেই অ্যালোটেড লেটার মধ্যেই একটা মেল দেওয়া থাকবে, সেই মেলের মধ্যে পাঠাতে হবে। সবগুলোকে স্ক্যান করে পাঠাবেন। স্ক্যান করে সেগুলোর মধ্যে কী কী রাখতে হয়, র্যাঙ্ক কার্ড, ফাইনাল অ্যালটমেন্ট লেটার, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, মার্কশিট অফ মাধ্যমিক, মার্কশিট অফ এইচএস, ST বা PC থাকলে এসব পাঠাতে হবে। এবং পরবর্তীতে যখন আপনার অ্যাডমিশন হয়ে যাবে, পরবর্তী স্টেপে যখন ফিজিক্যালি রিপোর্ট করতে যাবেন তখন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং এফিডেভিট আর ডোমিসাইল সার্টিফিকেট, এটা কিন্তু পরে লাগে, যেটা আমি অলরেডি বলেছি। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যে আপনি মেডিকেলি ফিট আছেন কি না, অ্যান্টি র্যাগিং ফর্ম যেটা হচ্ছে কোর্টে গিয়ে একটা স্টাম্প পেপারের ওপর সেটাকে লিখিত নিতে হবে। তারপরে SC/ST যদি থাকে সেটাকেও প্রোভাইড করতে হবে এবং সেটার জন্য অবশ্যই গভর্নমেন্ট ইনস্টিটিউট হয়, ফিজিক্যাল চ্যানেল হলে ফিজিক্যালের ক্যান্ডিডেটের মাধ্যমে, ফিজিক্যাল ক্যান্ডিডেট যদি হন তাহলে ফিজিক্যাল ক্যান্ডিডেট যে সার্টিফিকেট সেটাকে শো করতে হবে। তো এই টোটালটা হলো একটা পুরো প্রসেস যেটা আপনারা প্রত্যেকে ঠিক ভালো মতো জেনে গেলেন যে আপনাকে কি কি করতে হবে। আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে আগের থেকে যদি আপনার জানা থাকে তাহলে কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর যদি কোনো অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।